কোথায় বসে আছে। এই যে এই ব্লকেটটা হয়ে রয়েছে, এর মধ্যে এই যে আব্রাহাম লিঙ্কন কিন্তু এই ব্লকেটের মাঝখানে বসে রয়েছে। স্যার আপনি যেটা বলছিলেন, একটা বিশাল বড় জাহাজ এবং তার চারপাশে ফ্রিগেট, মানে রীতিমতো আব্রাহাম লিঙ্কন এবার তার বডিগার্ড নিয়ে বসে রয়েছে, কারণ গোটা একটা ফ্রিগেট, এই যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন কন্ডাক্ট US blockade operation in the Arabian Sea April 16. The ship's embarked carrier air wing includes 8 F-35C stealth fighters, FA-18 fighter jets, EA-18G electronic attack aircraft, E-2D command and control plane, MH-60 helicopters and CMV-22B Ospreys ফর লজিস্টিক সাপোর্ট। মানে একেবারে তৈরি এই মুহূর্তে আব্রাহাম লিঙ্কন তৈরি। কারণ স্যার আমরা এই আলোচনাগুলো করছিলাম গত কয়েকদিন ধরে যে আব্রাহাম লিঙ্কন কোথায়, কারণ ইরান বারবার আব্রাহাম লিঙ্কনে কিন্তু হিট করেছিল, কিন্তু আব্রাহাম লিঙ্কন এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে এবং তার সঙ্গে যেসব জিনিস নিয়ে আব্রাহাম লিঙ্কন রেডি হয়ে রয়েছে ব্লকেটের মধ্যে, তাহলে এবারে ইরান কি করবে? এটা কি তাহলে একটা বড়, ইরানকে একটা বড় থ্রেট কি আব্রাহাম লিঙ্কনকে এত কাছে রেখে দেওয়া? দেখো, আব্রাহাম লিঙ্কন হচ্ছে এই পুরো যে আমেরিকার নৌবাহিনী যারা এই ব্লকেডের মধ্যে ইনভলভ, তাদের মাদারশিপ বলা। ওই আব্রাহাম লিঙ্কন ইজ এ কোর শিপ। তার যেরকম ভাবে তুমি ডিসক্রাইব করলে যে কি কি ওয়েপন সিস্টেম আব্রাহাম লিঙ্কনের মধ্যে আছে, এছাড়া আব্রাহাম লিঙ্কনের মধ্যে 5,000 ক্রু মেম্বার আছে, নেভির যে ক্রু মেম্বার যারা নানা ধরনের এই অপারেট করে, নানা কেউ অপারেট করছে নিউক্লিয়ার পাওয়ার, কেউ অপারেট করছে ওয়েপন সিস্টেম, কেউ অপারেট করছে হেলিকপ্টার, কেউ অপারেট করছে মিসাইল সিস্টেম। আর এই একে প্রোটেক্ট করার জন্য নেভাল যুদ্ধের এই হচ্ছে যে তুমি যদি মাদারশিপকে মেরে দাও, সেই যুদ্ধ তুমি জিতে গেলে। যার ফলে এই মাদারশিপকে প্রোটেক্ট করে প্রথমে তার চারদিকে ডেস্ট্রয়ার থাকে, ফ্রিগেট থাকে, আর তার বাইরের আউটার টিয়ারে থাকে সাবমেরিন। আর মাঝে মধ্যে যে গ্যাপগুলো থাকে, সেই গ্যাপগুলোর মধ্যে এদেরও স্পিড বোট আছে, সেই স্পিড বোট দিয়ে কভার করা হয়। এই ইরানও কিন্তু আব্রাহাম লিঙ্কনকে সবসময় খুঁজে বেড়াচ্ছে যে আমরা কিভাবে আব্রাহাম লিঙ্কনকে হিট করে আমরা যদি আব্রাহাম লিঙ্কনকে ডোবাতে পারি বা বড় একটা ক্ষতি আব্রাহাম লিঙ্কনকে ক্ষতি করতে পারি, তাহলে কিন্তু এই নৌযুদ্ধেও আমরা জিতে গেলাম। যার ফলে আব্রাহাম লিঙ্কনও একটা ডিফেন্সিভ একটা ব্যারিকেডের মধ্যে নিজেকে প্রোটেক্ট করে রেখেছে। আর অ্যাট দি সেম টাইম যে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের টেকনিকটা একটু আগে আমি বোঝালাম, সেই টেকনিক কিন্তু ইরান অ্যাডপ্ট করেছে ইভেন নৌযুদ্ধের জন্য। তারা একসঙ্গে মাল্টি ডাইমেনশনাল একটা অ্যাটাক, এমন সুইফট অফেন্সিভ নেবে, সেই মাল্টি ডাইমেনশনাল অ্যাটাককে আইডেন্টিফাই করে কি হলো, কোথার থেকে ফায়ার আসছে, কি হচ্ছে, সেটা করতে করতে কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। নর্মালি দিস ইজ দি টেকনিক। এই নতুন টেকনিকটা অ্যাসিমেট্রিক নেভাল ওয়ারফেয়ারের টেকনিক, যদিও এটা আনকনফার্ম, কিন্তু আমার যতদূর মনে হয় ইরান এই কনসেপ্টটা নিয়েছে, তার কারণ ইরানের নেভি আমেরিকার নেভির থেকে অনেক বেশি কম শক্তিশালী। আমেরিকার নেভি মানে মাচ মোর স্ট্রঙ্গার নেভি। যে তুমি স্ট্রঙ্গার নেভিকে হিট করতে গেলে তোমাকে এরকম ধরনের একটা ট্যাকটিক্স নিতে হবে, যেটা সারপ্রাইজ একটা অফেন্সিভ ম্যানুভার, যার ফলে তুমি সেভাবে হিট করতে পারবে আর ওখান থেকে তুমি উইথড্র বা বেরিয়ে যেতে পারবে। ইভেন এমনও শোনা যায় যে ইরান এই যে সমস্ত সোয়াম স্পিড বোট গুলো করেছে, তার মধ্যে কিছু সুইসাইডাল সোয়াম স্পিড বোট রেখেছে, যে তার মধ্যে এক্সপ্লোসিভ থাকবে, আর সেই স্পিড বোট গুলো সুইসাইডাল মানে সোজা গিয়ে জাহাজকে হিট করবে। এই ব্যাপার, এইগুলো হচ্ছে নানা ধরনের এক্সপেরিমেন্ট। হয়তো আমরা আরো ভালোভাবে জানতে পারতাম যদি সেখানে অ্যাকচুয়ালি ডেডিকেটেড জার্নালিস্ট থাকতো এই যুদ্ধ জাহাজের মধ্যে, আর ডেডিকেটেড জার্নালিস্টদের থেকে আমরা অ্যাকচুয়াল ফটোগ্রাফ বা অ্যাকচুয়াল কি হচ্ছে জানতে পারলাম। তার কারণ সোশ্যাল মিডিয়া ইজ ফুল অফ ইনফরমেশন, যেটা অনেক সময় to misguide people to part of non-kinetic warfare from both the countries. তা সেখানে নিজেকে অ্যাসেসমেন্ট করতে হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি আর যেটা আমরা বাকি সবাই থেকে জানতে পারছি
সেটাকে নিয়ে ধরতে হবে। কিন্তু বাই অ্যান্ড লার্জ তুমি রাইটলি একটা বড় বললে কিছু যে ঘটতে চলেছে হয়তো, ভোলাটাইল। হ্যাঁ, ভোলাটাইল সিচুয়েশন, এবং একটা বড় কিছু যে ঘটতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং আজকের রাতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই ওয়ার্নিং, কারণ কালকে 22 তারিখ শেষ হচ্ছে এই সিজফায়ারের যে ডেট এবং যে সময়সীমা। এই মহাযুদ্ধে কি তাহলে এবার জাতিসংঘ নিজের বক্তব্য রাখতে শুরু করলো? কেন কথা বলছি, একটা ছোট্ট বক্তব্য এবার আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে আসবো আলোচনায়। সেটা হচ্ছে ইসরায়েল ইরান যুদ্ধে এই যে উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজ উদ্ধারের পরিকল্পনা করছে আইএমও কে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা, তারা এবার এর মধ্যে মাথা গলিয়েছে। তাহলে কি বলা যেতে পারে যে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ এবার মাথা গলালো এই যুদ্ধে? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত শৌর্য চক্রপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রয়। কর্নেল রয়, আপনাকে আরো একবার স্বাগত জানাই আজ তাক বাংলায়। তাহলে কি এবার ইউএনও মাথা গলালো এই যুদ্ধে, আর তো কেউ বাকি নেই? দেখো, ইউএন মাথা গলাবার কথাটা ঠিক হবে না। তার কারণ ইউএন কিন্তু টোটালি কন্ট্রোল বাই ইউএসএ, সেটা ইরান মানবে না। কিন্তু একটা আন্তর্জাতিক যে সামুদ্রিক যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সে একটা ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্ট চাইছে প্রায় 200 জাহাজ, কমার্শিয়াল এই ট্যাঙ্কার আর ট্রেড জাহাজ, সেই জাহাজগুলো যেগুলো পারস্য উপসাগরের মধ্যে আটকে আছে, যে করে হোক একটা একটা নেগোসিয়েশনের মাধ্যমে ওই 200 যুদ্ধ জাহাজকে স্ট্রেট অফ হরমুজ দিয়ে বার করে আনতে। এইটা একটা ওপিনিয়ন, এইটা একটা ডিসিশন নিয়েছে ইন্টারন্যাশনাল এই মেরিটাইম যারা কন্ট্রোল করে। কিন্তু ইরান কিন্তু এর মেম্বার না। তবুও এরা যদি ইরানকে কনভিন্স করে যে এই 200 যুদ্ধ জাহাজ কমার্শিয়াল জাহাজ যেগুলো এতদিন ধরে আটকে আছে, তাদের মধ্যে অনেক সমস্যা হচ্ছে, ড্রিঙ্কিং ওয়াটার, তারপর খাবার দাবার, মেডিসিন ইত্যাদি নানা ধরনের সমস্যা তাদের হচ্ছে। নর্মালি যারা সেলার এই ধরনের জাহাজের মধ্যে মেনটেন করে, তারা এক জায়গায় বেশি দিন থাকে না, তারা মুভমেন্ট করে এক পোর্ট থেকে এক পোর্ট, আরেক পোর্ট থেকে আরেক পোর্ট। কিন্তু এক্ষেত্রে তারা সব পারস্য মহাসাগরের মধ্যে আটকে গেছে, যেহেতু স্ট্রেট অফ হরমুজ ইজ ব্লক। তা এটা ইন্টারন্যাশনাল একটা ব্যাপার এর মধ্যে এলো, কিন্তু এটা কিভাবে প্রোগ্রেস করে আমাদের দেখতে হবে। ইরানকে মানতে হবে, আর ইরান তখনই মানবে যখন ইরান বলবে যে আমেরিকা যে ব্লকেটটা করে রাখলো, সেই ব্লকেটটাকেও আমেরিকাকে সরাতে হবে। আমার মনে হয় এটা আবার একটা ম্যাটার অফ ডিসকাশন, নেগোসিয়েশনের টেবিল মধ্যে আসবে। কিন্তু আরেকটা জিনিস যেটা তুমি দেখালে সুন্দর করে, এই যুদ্ধটা এখন নৌযুদ্ধটা চাবাহার বন্দরের সাউথে, ওমান সাগর আর আরবিয়ান সি স্যার, আমি একটু চাবাহার বন্দরে যাই এবং সেখান থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে কোন জায়গাটা পর্যন্ত এই যুদ্ধটা ছড়িয়ে পড়েছে। আসুন আপনাদেরকে দেখাই যে চাবাহার বন্দরটা ঠিক কোথায় রয়েছে। এই যে আমরা হরমুজে রয়েছি এই জায়গাটা, এবং তার আগে একটা জিনিস আমি একটু স্যার একটু দর্শকদেরকে দেখাবো এবং আমরা আলোচনা করেছি, একটু মনে করিয়ে দিতে চাইবো যে কোন কোন জায়গাগুলোকে ব্লকেট করার জন্য ইউএসএ একেবারে পাখির চোখ করে রেখেছিল।